হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আইসিটি সাবজেক্টের সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো অক্টাল সংখ্যা কি সেটা এখন আমরা দেখব। তো আজকে যে আলোচ্য বিষয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে, সেটা হচ্ছে অক্টাল অঙ্ক কোনগুলো, অক্টাল সংখ্যার বেজ কত, দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর এবং অক্টাল সংখ্যাকে আবার দশমিক সংখ্যায় রূপান্তর, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলি আমরা অক্টাল অঙ্ক কোনগুলো বা অক্টাল চিহ্ন কোনগুলো বা কোন প্রতীকগুলো অক্টাল সংখ্যাতে ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোন প্রতীকগুলো, যে সকল প্রতীকগুলো ব্যবহার করা হয় সে সকল প্রতীককে বলবো আমরা অক্টাল অঙ্ক। এবং এই অক্টাল অঙ্কে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে তা মনে রাখবা তোমরা: 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7। কতটি চিহ্ন রয়েছে এখানে বা প্রতীক রয়েছে বা অঙ্ক রয়েছে কতটি? 8টা। 1 2 3 4 5 6 7 8, এই 8টা চিহ্ন বা প্রতীক রয়েছে। আর এই 8টা প্রতীককে বলবো আমরা অক্টাল অঙ্ক। এখন অক্টাল সংখ্যা বেজ কত? এখানে যে প্রতীক, যতগুলো প্রতীক ব্যবহার করা হয়েছে এই তার বেজ হবে তত। তাহলে পরে এখানে কতটি প্রতীক ব্যবহার করা হয়েছে? 8টা সিম্বল ব্যবহার করা হয়েছে, যার জন্য এর বেজ হচ্ছে 8, এর বেজ হচ্ছে 8। দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যাতে কিভাবে এখনকার রূপান্তর করতে হয় সেটা এখন আমরা আলোচনা করব। এখন প্রথমে আমরা দেখব যে দশমিক সংখ্যাতে কতগুলো চিহ্ন রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্ন রয়েছে এবং এই অক্টালের চিহ্ন রয়েছে কতটি? 0 থেকে 7 পর্যন্ত। তো আমি যদি বলি যে এই সংখ্যাটা, এখন অক্টাল সংখ্যা প্রকাশ করার জন্য কোনো একটা সংখ্যাকে যখন প্রকাশ করতে হবে তখন এই প্রতীকগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক সংখ্যা গঠিত হবে। যদি আমি বলি 6 5 7, এটা একটা অক্টাল, তাহলে পরে এটা একটা অক্টাল সংখ্যা নির্দেশ করতেছে। এখন আমি যদি বলে দিই যে 6 8 5, এটা একটা 8, তাহলে কি হলো? তাহলে তো হবে না। দেখো তো এখানে প্রতীক কি আছে? এখানে 0 থেকে 7 পর্যন্ত আছে, কিন্তু এখানে কি আছে? 8 প্রতীক রয়েছে, তাহলে পরে এটা অক্টাল সংখ্যা হইতে পারে না। তবে এটা অক্টাল সংখ্যা। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রতীকে অতিরিক্ত কোনো সিম্বল যাতে এই সংখ্যার ভিতরে না থাকে। যদি থেকে যায় তাহলে পরে সেটা বলা যাবে না, যার জন্য এটা অক্টাল সংখ্যা হইতে পারে কিন্তু এটা অক্টাল সংখ্যা নয়। ঠিক একই রকম ভাবে যখনকার দশমিক সংখ্যাতে, আমরা এর আগে যখন দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম তখনকার দেখেছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক থাকতে পারে, যে কোনো অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে। বাইনারির ভিতরে কি থাকবে? 0 থেকে 0 এবং 1 এগুলো থাকবে। হেক্সাডেসিমেল নিয়ে যখন আলোচনা করব তখনকার সে নিয়ে আলোচনা করবে। আজকে যেহেতু আমরা অক্টাল সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, এখন অক্টাল নিয়ে আমরা আলোচনা করব, বাইরে যাব না। তাই এখন আমরা কি করব? দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় কিভাবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, তো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য মনে করলাম একটা দশমিক সংখ্যা আমি নিব। দশমিক সংখ্যাটা কি নিব? মনে করলাম আমি কত নিব? একটা 4 6 9, মনে করলাম 4 6 9 496, এই সংখ্যাটা পেয়ে গেছি, লিখে নিয়েছি যেহেতু। তাহলে পরে 496, এই সংখ্যাটাকে আমি এখন কি করব? অক্টাল সংখ্যায় রূপান্তর করব। দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় আমি রূপান্তর করব। এই রূপান্তর করতে গেলে কি করতে হবে আমাকে? আসলে এটা তীর চিহ্ন হবে না, এটা ইকুয়াল টু অক্টাল কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। যার জন্য কি করব? এই অক্টালের বেজ দিয়ে বারবার এই দশমিক সংখ্যাটাকে ভাগ দিব এবং অবশিষ্ট যা পাবো তা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে শুরু করি আমরা। 496 ভাগ হয়েছে কত? 8 দিয়ে। এই অক্টালের বেজ দিয়ে ভাগ দিব। অক্টালের যে বেজ আছে এই বেজ দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দিলে কি পাবো? প্রথমে এটা কত? 8 49, তাহলে পরে কত? 6 8 48 6, এখানে কত থাকলো? 49 থেকে 48 বাদ দিলে 1, তারপরে কিন্তু 1 যদি পাশাপাশি থেকে যায়, আগে ছিল 6, এখানে পাশাপাশি 1 বসিয়ে দিলাম, 16 হলো। তাহলে কত হলো? 8 দুগুণে 16। তাহলে অবশিষ্ট থাকতেছে কত? কিছুই থাকতেছে না, 0 থাকতেছে অবশিষ্ট। এই সংখ্যাকে ভাগফল যেটা পেয়েছি এই ভাগফলকে আবার 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। তাহলে 8 দিয়ে ভাগ দিলে কত হবে? এখানে হচ্ছে 62, এটা হচ্ছে 8, 7 8 কত? 56, 8 8 64, তাহলে পরে 7 8 56 পর্যন্ত আমরা নিব। তাহলে 7 থাকলো কত? এখানে অবশিষ্ট 62 থেকে 56 বাদ দিলে 6,
আবার এটাকে কি করব, আমি 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে পরে কি হয়েছে, ভাগফল হয়েছে 0। ভাগ দেওয়া যাচ্ছে না, কারণ 7 হচ্ছে ছোট সংখ্যা, 8 হচ্ছে বড় সংখ্যা, যার জন্য ভাগফলটা হবে 0। অবশিষ্ট কত থাকবে, 7। এই অবশিষ্ট এখানে পাইলাম আমরা 7। এখন এই সংখ্যাগুলো যে অবশিষ্ট যে সংখ্যাগুলো পেয়েছি, এই সংখ্যাগুলোকে নিচ থেকে উপর দিকে সাজাইলে পরে আমরা পেয়ে যাব। তাহলে এই নিচ থেকে উপর দিকে এই সংখ্যাগুলোকে যদি সাজাই তাহলে পরে আমরা যেটা লিখতে পারবো, কত লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো 496 এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা নিচ থেকে উপর দিকে 760। এটা এটা যেটা পেয়েছি সেটা কত, 8 বেজ দিয়ে ভাগ দিয়েছি। 8 কার বেজ, অক্টালের বেজ, যার জন্য আমরা কি পেলাম, এটা অক্টাল সংখ্যা পেলাম। তাহলে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য বারবার আমরা 8 দিয়ে ভাগ দিব। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের সিস্টেম। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যদি এখানে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে পরে সেটা কিভাবে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। মনে করলাম একটা সংখ্যা এটা 311.32 অর্থাৎ 311, আর ভগ্নাংশ রয়েছে 32। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে কিভাবে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে মনে রাখবা এখানে দুইটা স্টেপ রয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভাঙা সংখ্যা। এখন এই ভগ্নাংশ সংখ্যাকে আলাদাভাবে আমি নির্ণয় করব অক্টাল সংখ্যা, এবং এই দশমিক সংখ্যাকে আলাদাভাবে আমি নির্ণয় করব অক্টাল সংখ্যা। তো প্রথমে আমি যেটা করব, অর্থাৎ এই জিনিসটার সংখ্যা কত লেখা যাবে, এটা 0.32, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই সংখ্যা যোগ হয়েছে 0.32। এটা নিয়ে আমরা এটা ইকুয়াল টু আমরা এটা পাবো, অর্থাৎ এটা আর এটা যোগ করলে পরে আমরা এই সংখ্যা পেয়ে যাব। তো প্রথমে আমি কি কাজ করব, প্রথমে এই সংখ্যাটা নিয়ে কাজ করব। এই সংখ্যাটা নিয়ে কাজ করে কি করব, অক্টাল বের করব। আবার এই সংখ্যা নিয়ে কাজ করে অক্টাল বের করব। তো প্রথমে এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যা আর অক্টাল সংখ্যা কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিভাবে করতে হয়, আবারও করব এটা। তাহলে দেখে নাও কিভাবে করতে হয়। প্রথমে কি করব, 311 এই সংখ্যাটাকে অক্টালের বেজ দিয়ে ভাগ দিব। তাহলে এটা কত হচ্ছে, 31। 31কে যদি 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে পরে কত হবে, 3 8 24, 4 8 32। তাহলে 4 8 32 যাওয়া যাবে না, 3 8 24 পর্যন্ত যেতে হবে। ভাগফল হচ্ছে 3। এখন 31 থেকে 24 বাদ দিলে কত থাকছে, 7 থাকছে। তারপরে তাহলে কত থাকলো, 7, আর এখানে পাশে কত আছে, 1 আছে, 71 হলো। এখন এই 8 দিয়ে আবার এই 71কে ভাগ দিলে কত পাওয়া যাবে, 8 8 64, 8 9 72। তাহলে যেহেতু 72 যাওয়া যাবে না, 71 পর্যন্ত যেহেতু আছে, তাহলে পরে 8 8 64 পর্যন্ত নিব আমরা। তাহলে 8 8 64। এখন 71 থেকে 64 বাদ দিলে কত থাকবে, 7 থাকবে, যার জন্য এখানকার অবশিষ্ট থাকছে কত, 7। অবশিষ্ট হচ্ছে 7। এখন এখানকার যে ভাগফল যেটা থাকলো, এই ভাগফলকে আবার 8 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত হবে, 4 8 32। অবশিষ্ট কত থাকছে, 38 থেকে 32 বাদ দিলে 6। এই যে 4 থাকলো, এই 4কে যে ভাগফল 4 পেয়েছি, এই 4কে আবার আমি অক্টালের বেজ দিয়ে ভাগ দিব। তাহলে যেহেতু 8 হয়ে 4 সংখ্যাটা ছোট সংখ্যা, 8 সংখ্যাটা বড় সংখ্যা, যার জন্য ভাগ দেয় না, তাহলে ভাগফলটা হবে 0 এবং অবশিষ্ট হবে 4। অতএব আমরা লিখতে পারি এখানে যে এই অংশটুকু এটা ইকুয়াল টু নিচ থেকে উপর দিকে, এটা যাবে কি নিচ থেকে উপর দিকে। তাহলে লিখতে পারবো আমরা 311 এটা দশমিক, এটা ইকুয়াল টু যেটা পাবো 6467। এটা হচ্ছে অক্টাল পেয়ে গেলাম আমরা। এখন যেটা করব আমরা, এটা হচ্ছে আমরা আমাদের কি অক্টাল মান পেয়েছি। এখন এই অংশটুকু নিয়ে কাজ করব। এই অংশটুকুকে কিভাবে কাজ করব এখন দেখব। এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে প্রথমে কত আছে, 0.32। এই সংখ্যাকে অক্টালের যে বেজ, এই বেজ দিয়ে গুণ করব। এখানে পূর্ণ সংখ্যাকে ভাগ করেছি, আর এখানে কি করব, গুণ করব। যদি গুণ করি তাহলে কত পাবো, দেখো এটাকে যদি গুণ করি তাহলে পরে কত, 8 2 16, 16 6 হাতে থাকলো কত, 1, 3 8 24, 24 আর 1 25। তাহলে পরে 2 দশমিক কত, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন কি করব, এই পূর্ণ সংখ্যাটাকে বাদ দিব, কিন্তু এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমি এপারে নিয়ে এসে আবার একই রকম ভাবে 5 6
ইন্টু আবার 8 দিয়ে আমি গুণ দেব। গুণ দিলে কত পাবো দেখো, এটা কত 8, 6 8 কত 48, 48 কত হবে 8 পাওয়া যাবে। তারপরে এখানে কত আছে 48 আর 8 হাতে থাকলো কত 4, 8 আর 5, 5 8 40, 5 8 40 আর 4 কত 44, তাহলে 4 দশমিক এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে আবার এপারে নিয়ে এসে আমি কি করব, আবার গুণ দিব 8 দিয়ে, 5 6 গুণিত 8, এটা ইকুয়াল টু কত হবে 6 8 48, 48 আর 8 হাতে থাকলো 4, 8 5 8 40, 5 8 40 আর 4 কত হবে 44, এইটা সরি ভুল হয়েছে আমার, এখানে 4 হবে, এটা তাহলে 4 4 8 32, 32 আর 4 হচ্ছে কত 38 হবে, এটা 3.8। এখন আবার এই দশমিক অংশটাকে নিয়ে এসে আমি আবার 8 দিয়ে গুণ করব, গুণিত 8, এটা ইকুয়াল টু কত হবে 8 8 64, 64 4 হাতে থাকলো কত 6, 8 8 64, 64 আর 6 কত হবে 70, তাহলে 7, এটা এভাবে আমি লিখতে পারবো। আবার এখানে কি 7 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই 0 4 এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে আবার কি করব 0 4 আবার 8 দিয়ে গুণ করব, গুণ করলে কত পাবো দেখো 8 4 8 32, 32 এর কত থাকতেছে এখানে 2, 8 0 0 আর হাতের 2 2, হাতের 3 কত 3, তাহলে এভাবে। তাহলে এখানে দেখছি যে আমরা পূর্ণ সংখ্যা পেলাম এগুলো আর ভগ্নাংশ সংখ্যাগুলো এগুলো। তো এখানে 0 না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যাব, কিন্তু এখানে দেখতেছি 0 হইতে গেলে অনেক সময় লেগে যাবে, আর এই অনেক সময় আমরা যাব না, যার জন্য আমরা এই 4টা 5টা পর্যন্ত 4টা 5টা সংখ্যা পর্যন্ত আমরা নিয়ে ডট ডট দিয়ে লিখে দেব, তাহলে পরে আমরা এখানে লিখতে পারবো কোনগুলো। এখন এটার ক্ষেত্রে দেখেছিলাম যে যে ভগ্নাংশ কি যেগুলো ভাগ ফল থাকতে না ভাগশেষ থাকতেছে সেগুলো নিচ থেকে উপর দিকে, এটার ক্ষেত্রে যেটা হবে যে যেগুলো পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা, এই যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো এই যে এইদিকে পূর্ণ সংখ্যা আছে না, এই পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে আমি নেব। পূর্ণ সংখ্যা কোনগুলো এগুলো, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আমাদের, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা আর এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো কি উপর থেকে না, হ্যাঁ উপর থেকে নিচ দিকে লিখবো, তাহলে আমি এই অংশটা সমান দেখতে পাবো 0.32, এটা হচ্ছে কত দশমিক, আর এই দশমিক সংখ্যা এটা ইকুয়াল টু লিখবো কি 0.2, এই যে এই দশমিকটা হচ্ছে এখানে, এখানে 0 এখানে হচ্ছে 0 লিখেছি আমি, তারপর কি হবে 24370, এটা হচ্ছে অক্টালের মান। তাহলে আমি লিখতে পারি যে এই 311.32 এই দশমিক সংখ্যা এটা ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে আমি লিখতে পারি 3 দশমিক এটা এই দশমিক সংখ্যা এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো এখানকার এই পূর্ণ সংখ্যা 467 দশমিক এটা 24370, এটা আমি লিখতে পারবো। তাহলে পরে প্রথমে কি করলাম, এই দশমিক সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যেভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি এভাবে করব, এবং আবার দশমিক সংখ্যাটাকে আমরা প্রত্যেকবার এই 8 দিয়ে গুণ দিব, অর্থাৎ অক্টালের বেস দিয়ে বারবার গুণ দিব এবং সেটা কি করব পূর্ণ অংশটাকে আমরা নিব, পূর্ণ অংশটাকে আমরা কাউন্ট করব। ও সরি এখানে আরো সংখ্যা হবে যার জন্য এটা হয়নি, তো এখন আমাদের দশমিক আরো আছে, তারপর এখানে 8 দিবা, এখানে কি আছে এখানে আরো আছে, এখানে দ্বারা বুঝাইছে যে এটা এখনো কমপ্লিট হয়নি, এখানে আরো অনেকগুলো ডিজিট পাওয়া যাবে, এখানে তো আমি করতে পারিনি, 0 নিয়ে আসতে পারিনি, যার জন্য এভাবে এগোতে থাকতে হবে। তাহলে এটা ছিল আমাদের দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা যেটা করব এই অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় নিতে হয় এটা এখন যেটা করব আমাদের কি হলো এটা কমপ্লিট হলো, এখন আমরা কি করব এটা কমপ্লিট করব, দেখি কিভাবে করতে হয়। তো মনে করি একটা দশমিক সংখ্যা, সে দশমিক সংখ্যাটা মনে করলাম আমরা 203 নিলাম, 203 এটা একটা আমরা নিলাম, যেটা সেটা হচ্ছে দশমিক অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা এটা ইকুয়াল টু দশমিক সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই বের করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, অক্টালের প্রথম ডিজিট বাম দিক থেকে গুনে যাবা, এখানে কতটি ডিজিট রয়েছে 1 2 3 তিনটা ডিজিট রয়েছে, তো প্রথম ডিজিটটা লিখবো, লেখার পর হচ্ছে ইন্টু চিহ্ন দেব,
তারপর কি অক্টালের বেজ, অক্টালের বেজ এবং এই যে যে ডিজিটটা আমি লিখেছি এই ডিজিটটা বাদ দিয়ে ডান দিকে কতটি অঙ্ক রয়েছে, একটা দুইটা, তাহলে এর উপর পাওয়ার হবে 2 প্লাস দিব। এখন প্লাস হচ্ছে কত, 0। এখন কি করব, তারপরে হচ্ছে আবার অক্টালের বেজ, এই 0 বাদ দিয়ে ডান দিকে কতটি অঙ্ক রয়েছে সেটা এখন লিখবো, কতটি আছে, একটা আছে, তাহলে পরে তার উপরে পাওয়ার হবে 1 প্লাস এখন কত আছে, 3 আছে, 3 লিখলাম ইন্টু 8 অক্টালের বেজ। এখন 3 ডান দিকে কোনো সংখ্যা কত আছে, কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা যদি না থাকে তাহলে পরে তার বেজ হবে না, তার উপরে পাওয়ার হবে 0। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, তাহলে 2 গুণিত কত, 8 8 64, এটা হচ্ছে 64 প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে পরে সেটা 0 হয়ে যাবে, প্লাস এটা হচ্ছে কত 3 ইন্টু 8 এর উপরে পাওয়ার 0। যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকে তাহলে তার মান কত জানা আছে, এর মানটা হবে কত 1। যেরকম x এর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হবে 1, এটা মনে রাখবা, সূচকের অঙ্ক ক্লাস 10 করেছো। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 1। এটা এখন কত, 2 আর 64 গুণ করলে পারে কত, 64 দুগুণে 128, 128 যোগ হয়েছে কত 0 প্লাস এটা কত 3 1 3। এখন এটিকে যোগ করলে কত পাওয়া যাবে, এটা তো 0, তাহলে 3 আর 8 যোগ করলে কত 11, 1 হাতে থাকলো কত 1, 1 আর দিয়ে কত 3, তাহলে 131। এখন এই যে সংখ্যাটা যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে দশমিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো সবই হচ্ছে দশমিক। অতএব আমরা লিখতে পারি 203, এটা হচ্ছে অক্টাল, এটা ইকুয়াল টু লিখতে পারি 131, এটা হচ্ছে দশমিক, এটা ইকুয়াল টু এটা। তাহলে কোনো একটা দশমিক সংখ্যা না অক্টাল সংখ্যাকে যখন দশমিক সংখ্যাতে রূপান্তর করব তখনকার ডিজিটগুলো বাম দিক থেকে লিখবো এবং অক্টালের বেজ লিখবো, ওই ডিজিট ব্যতীত ডান দিকে যতগুলো অঙ্ক থাকবে তার উপরে পাওয়ার হবে তত। এভাবে আমরা টোটালটাকে আমরা লিখে ফেলবো। তাহলে পরে এটা আমরা দেখতে পেলাম যে এই যে 203 যেখানে আমরা অক্টাল পেয়েছিলাম, এই অক্টাল সংখ্যা এখন যেখানে দশমিক সংখ্যা হচ্ছে 131। এখন আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখন যদি এই পূর্ণ সংখ্যা না থেকে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে পরে সেটা কিভাবে করব, মনে করলাম সংখ্যাটা হচ্ছে 123.540, এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যায় এটার মান দশমিকের কত হবে সেটা এখন আমরা বের করব। এখন কিভাবে বের করব সেটা এখনকার তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ অংশ। তো আগের মতোই পূর্ণ অংশটা আগে করে ফেলি, তারপর ভগ্ন অংশটা ওই সাইডে কীভাবে লিখবো দেখে নিবা তোমরা। এটা ইকুয়াল টু, তাহলে পরে আমরা যেটা লিখতে পারবো এখানে 1 লিখলাম, তারপর এখানে দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা আছে, 2টা, 1 ব্যতীত, তাহলে পরে 8 এর উপরে পাওয়ার হচ্ছে 2 প্লাস এখন কি লিখবো, একের পর কি সংখ্যা আছে, 2 সংখ্যা, 2 লিখে ফেললাম ইন্টু 8 এর উপরে পাওয়ার হবে কত, 2 ব্যতীত কতটি অঙ্ক রয়েছে, একটা, যার জন্য হবে 1 প্লাস এখন কি লিখবো 3 ইন্টু 8, অক্টালের বেজ হচ্ছে 8 এবং তার উপরে পাওয়ার হবে কত, 3, ডান দিয়ে কোনো সংখ্যা নাই, দশমিক সংখ্যা আছে, দশমিক আছে কিন্তু ওই দশমিকটা যাবো না, আমি প্রথমে আমি পূর্ণ সংখ্যা দেব, কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা নাই যার জন্য তার পাওয়ার উপরে পাওয়ার হবে 0। এখন তারপরে আবার প্লাস চিহ্ন দেব। এখন বেশি পাওয়ার থেকে শুরু হয়ে শূন্য পাওয়ারে গেছে, শূন্যর চাইতে এখন কমের পাওয়ার কি হবে, নেগেটিভ পাওয়ার বা মাইনাস পাওয়ার। তাহলে এখানে কত হবে 5 লিখবো আমরা, 5 ইন্টু 8 পাওয়ার, এখন 0, 0-র চাইতে নিচের সংখ্যা কত, ছোট সংখ্যা হচ্ছে -1 প্লাস তারপরে কত 4 ইন্টু 8 পাওয়ার -2 প্লাস 0 ইন্টু 8 এর উপরে পাওয়ার হবে কত, -3। তাহলে এইভাবে আমরা যখন আমরা কোনো ভগ্নাংশ সংখ্যাকে যখন অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন তার বেজ দিব 8 এবং 0 পরের সংখ্যা হচ্ছে -1, -1 এর পরের সংখ্যা নিচের সংখ্যা হচ্ছে -2, -2 এর নিচের সংখ্যা হচ্ছে -3, এভাবে আমরা এগোতে থাকবো। তো যখনকার কি থাকবে, ভগ্নাংশ যখন অক্টাল থাকবে তখন এখন আগের যে নিয়ম সে নিয়ম অনুযায়ী আমরা এটাকে গুণ করব, তারপরে যোগ করব। তাহলে এখানে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা কি হয়েছে, এটা আমরা পেয়ে গেলাম এটা দশমিক সংখ্যা, এটা টোটালটা হয়েছে দশমিক রূপান্তর হয়ে গেছে। এখন এটাকে আমরা যোগ বিয়োগ গুণ করলে পরে হয়ে যাবে। তাহলে এই 8 এর উপরে তাহলে 1 ইন্টু 8 এর উপরে কত আছে, পাওয়ার হচ্ছে 2, তাহলে 8 8 কত 64, এটা লিখে ফেললাম। এখানে দেখো 8 এর উপরে পাওয়ার হচ্ছে 1, কোনো জিনিসের পাওয়ার উপরে যদি 1 থাকে তাহলে ওই মানটা হবে ওই 8
বা ওই সংখ্যাটা, তাহলে পরে এটা হচ্ছে 8, 8 দুগুণে কত 16, প্লাস এখানে কি 8 এর উপর পাওয়ার 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1, 1 আর 3 গুণ করলে পরে কত 3। তারপরে দেখো প্লাস, এখন এগুলো হচ্ছে কি পাওয়ার হচ্ছে -1, এই পাওয়ার -1কে এভাবে না লেখে আমি যদি নিচে লিখি তাহলে পরে সুবিধা হবে, তাহলে নিচে লিখলে পরে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে 5 বাই আমি লিখতে পারবো কি 8 পাওয়ার 1, একই রকম ভাবে 4 বাই 8 পাওয়ার কত লিখতে পারবো 2 লিখতে পারবো, প্লাস এখানে 0 বাই 8 পাওয়ার কত 8 পাওয়ার হচ্ছে 3। কিন্তু আসলে 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে বা ভাগ করলে তার মানটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যাবে অলরেডি, আমি তারপরে লিখলাম। এখন এখানে দেখো এটা কি কি 8 কি 64 আর 1 গুণ করলে কত পাবো আমি 64 পাবো, 64 একে 64 যোগ হয়েছে এটা 16 আর এটা হচ্ছে 3। এখানে দেখো এটা হচ্ছে কত 5 আর 5 এর উপর পাওয়ার হচ্ছে কত 1, না 8 এর উপর পাওয়ার হচ্ছে 1, এটা মান হচ্ছে কত 8 একে 8, প্লাস এটা কত 4 বাই 8 8 কত 64, আর এটা 0, আমি এটা না লিখলেও হবে তারপরে লিখলাম বুঝার সুবিধার্থে। এখন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ করে ফেলবো আমি। তাহলে 3 3 আর 6 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে কত হবে 13, 13 3 হাতে থাকলো কত 1, 1 আর 1 2, 2 আর 6 কত 8, তাহলে 3 3 আর 6 9, 9 আর 4 হচ্ছে 13, 13 3 হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 6 কত 8, তাহলে এটা হচ্ছে 83, পূর্ণ সংখ্যা হচ্ছে 83। এবং এখানে এই সংখ্যা দুটো আমরা কি করব এখনকার ভগ্নাংশে যে যোগ করতে হয় যেভাবে ঠিক সেভাবে করবে। তাহলে 5 এর নিচে 8 আছে আর এখানে 4 এর নিচে কত হচ্ছে 64 আছে, তাহলে 64 আর 8 এর লসাগু কত হবে 64, তাহলে এটা হচ্ছে কত 64 হলো। 8 দিয়ে 64 কে ভাগ দিলে কত হবে 8 8 64, 8 এই 8 কি করতে হবে 5 এর সাথে গুণ করতে হবে, তাহলে কত 5 8 40, তাহলে এটা পাবো 40, প্লাস এটা কত হবে 64 কে 64 দিয়ে ভাগ দিলে পরে ভাগফল হবে 1, 1 এর সাথে 4 এর গুণ করতে হবে, তাহলে 4 একে 4, আর এটা তো শূন্য ওটা আর লিখলাম না। এই তো এটা কত 83 যোগ এটা কত 44, 44 বাই হচ্ছে কত 64। এখন দেখো 83 যোগ এই 44 কে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে পরে কত হবে, এটা হচ্ছে 22 বাই কত হবে 22 বাই 32 হবে, 22 বাই হচ্ছে কত 32। এটা ইকুয়াল টু আবার কত লেখা যাবে দেখো 83 যোগ 22 কে যদি 32 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে পরে এই ক্যালকুলেটরে যদি ভাগ করো তাহলে যেটা পাওয়া যাবে 6875 দশমিক 0.6875, এটা হবে ক্যালকুলেটরের মান। এখন এটা যোগ এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা যদি যোগ করা যায় তাহলে পরে এই মানটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত 83.6875। তাহলে পরে আমরা দেখতে পেলাম যে অক্টাল এই সংখ্যা ইকুয়াল টু দশমিক এই সংখ্যা, অতএব আমরা লিখতে পারবো এখানে সব শেষের দিকে পরের লাইনে লিখবা যে অতএব 123.540 এটা ইকুয়াল টু লিখতে পারা যাবে কত 83.6875, এটা। তাহলে এটা ছিল আমাদের এই দশমিক থেকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে আমরা জানলাম কি আজকে যে অক্টাল সংখ্যা অঙ্ক কোনগুলো, তার বেজ কত, দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়, আবার অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করা হইল। তো ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।